দর্শক, শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আমাদের সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন সাম্প্রতিক। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই আসলে বাংলাদেশে ঢাকাই চলচ্চিত্রের এক পরিচিত মুখ পরীমনিকে নিয়ে যে আ ঘটনাগুলো ঘটছে একের পর এক, এবং এর আগেও যারা মডেল এবং অভিনেত্রী এবং রাজনৈতিক সংশ্লিষ্ট অনেকেই নারীদেরকে গ্রেফতার করা হচ্ছে। আ তাদের বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হচ্ছে এবং আ যে অভিযোগে তাদের অভিযুক্ত করে বা আ অভিযান চালানো হচ্ছে, যে ব্ল্যাকমেইলিং, মাদক মামলায় আইন হচ্ছে। এই সমস্ত কিছুর পাশ কাটিয়েও যদি আমরা দেখি যে সেই সমস্ত খবরগুলোর যেগুলো আ সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাগাভাগি হচ্ছে, সেখানকার নিচে কিন্তু এক ধরনের আ মন্তব্য আমাদের চোখে পড়ে এবং বেশিরভাগই, এবং এমনকি আমাদের সংবাদ প্রকাশের পক্ষ থেকেও আমরা বাইরে যখন ভক্স পপ অর্থাৎ মানে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম পরিমনির ব্যাপারে বা এই মডেলদের ব্যাপারে, এক ধরনের আমরা লক্ষ্য করেছি যে সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে শুরু করে আ একেবারে তৃণমূল পর্যায়ে যে সমস্ত মানুষ রয়েছেন, নারী পুরুষ উভয়ার্থেই আমাদের কাছে মনে হয়েছে যারা মিডিয়া সংশ্লিষ্ট, চলচ্চিত্র এবং নাটকের সাথে যুক্ত, তাদেরকে এক ধরনের বিদ্বেষের চোখে দেখা হয় এবং আমাদের সমাজে এটিই যেন একটা নতুন এক ধরনের স্বাভাবিক বিষয় যে বলা হয় যে ও তো সিনেমায় নেমেছে, অর্থাৎ নামা, অর্থাৎ পতন অর্থে নামা। এইভাবে আসলে ব্যাখ্যা করা হয়। তো সবকিছু মিলিয়ে আমাদের আ মনেই হয় যে আমরা যেন একটা নারী বিদ্বেষী জাতি হিসেবে আ গড়ে উঠেছি বা আমাদের মানসিকতার ভেতরে তাই আছে। শুধু জাতি না, আ পুরো পৃথিবীর অবস্থায় বোধহয় পুরুষতান্ত্রিক মানসিকতার একই অবস্থা। তো এই বিষয় আশয় নিয়ে আমরা আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি ২ জন অতিথিকে। আ তারা হলেন শারমিন শামস, উনি সম্পাদক ফেমিনিস্ট ফ্যাক্টরের, এবং আমাদের সাথে আরো রয়েছেন আরেকজন সাংবাদিক এবং লেখক ইশরাত জাহান উর্মি। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই সাম্প্রতিক নারী বিষয়ক একটি অনুষ্ঠান করে থাকেন। টেলিভিশনে নিয়মিতই করেন। নানা ক্ষেত্রের সফল নারীরা সেখানে আসে। কিন্তু এই যে সমাজের তৃণমূল পর্যায়ে বা এক ধরনের পুরুষদের মস্তিষ্কে যে এই নারী আ দেখি আমরা। এটাকে আপনি কিভাবে আসলে ব্যাখ্যা করবেন? উর্মি কি শুনতে পাচ্ছেন? প্রশ- ও হ্যাঁ, আমি এখন শুনতে পাচ্ছি আপনার কথা। আপনি যদি আরো একটা বার আমাকে কাইন্ডলি প্রশ্নটা করেন, আমি আ আপনাকে মানে মানে ঠিক শুনতে পাইনি। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি যে আপনি নিজে সাংবাদিকতা করেন এবং আ আ নিয়মিতভাবে আ বিভিন্ন ক্ষেত্রে যারা সফল নারী তাদের সাক্ষাৎকার নিয়ে থাকেন এবং তাদেরকে নিয়ে অনুষ্ঠান করেন, এবং আপনি কাছাকাছি থেকে দেখেছেন বা আমরাও জানি, দেখি যে নারীরা নানা ক্ষেত্রেই দারুণ সাফল্যের পরিচয় দিয়ে থাকেন। কিন্তু সমাজের ভেতরে এই যে এক ধরনের নারী বিদ্বেষ, এই কোনো নারী গ্রেফতার হলে বা তাদের বিরুদ্ধে যে ধরনের বিষোদ্গার বা যে ধরনের মন্তব্য করে থাকে, যে মানসিকতা আসলে আমরা পোষণ করে থাকি, এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া জানতে চাইছিলাম। দেখেন, এইটা তো আসলে কোনোভাবেই আমরা বলবো না যে এটা মানে নতুন কিছু, কিন্তু আমি বলতে পারি যে ফর্মটা একটু বদল হয়েছে। আজ থেকে আমরা যখন ছোট থেকে যখন বড় হয়ে উঠছিলাম, তখন সিনেমার নায়িকাদেরকে আমরা দেখেছি এক ধরনের সমীহের চোখে সবাই দেখতো। তখন কি নায়ক নায়িকারা বা নায়িকারা প্রেম করতেন না? বা তখন কি নায়িকাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থেকে শুরু করে অন্য ধরনের যেগুলোকে আমরা সামাজিক মাপকাঠিতে অসামাজিক বলি অথবা অনৈতিক বলি, সেই ধরনের কোনো সম্পর্ক ছিল না? ছিল কিন্তু। কিন্তু তারপরেও দেখা হতো সেই মানুষটির ব্যক্তি জীবনের থেকেও তাকে আসলে তার কাজটি কিরকম, তিনি অভিনয় কেমন করছেন, সিনেমায় তিনি কেমন করছেন, নাটকে তিনি কেমন করছেন, কি চরিত্রটা তিনি করছেন, সেই বিচারে তাকে মাপার এক ধরনের মাপা হতো কিন্তু সেই সময়টা। সমীহের একটা জায়গা কিন্তু তখন ছিল। এত বছর পরে এসে আমরা এখন দেখছি, ববিতার একটা ইন্টারভিউ, তিনি বলছেন যে আমি জাফর ইকবালের সাথে আমার প্রেম ছিল। তো এই ঘটনা তো আমরা তখনই জানি, ছোটবেলাতেই আমাদের যারা সিনিয়র ছিলেন তারা জানতেন। কিন্তু তাদেরকে অসম্মান করা, কটূক্তি করা, বাজে কথা বলা, এই বিষয়টা কিন্তু সেইভাবে ছিল না।
কিছু পত্রিকা ছিল একেবারে এখনো যেরকম আছে, ট্যাবলয়েড পত্রিকাগুলো থাকবে, সিনেমা ম্যাগাজিনগুলোতে গসিপিং হবে, সেটা একদমই আলাদা একটা ব্যাপার, সারা পৃথিবীতে এটা আছে। কিন্তু এই যে আমি 20 টাকার ডেটা আর 5,000 টাকার একটা মোবাইল ফোন হাতে নিলেই যে কোনো নারীকে আমি বাজে কথা বলার, সে যেই হোক, ইভেন কি প্রধানমন্ত্রীকেও, প্রধানমন্ত্রী কি পোশাক পরে রান্না করছেন, তার শরীরের নিচের কোনো অন্তর্বাস দেখা যাচ্ছে কিনা, ইভেন কি এমন ট্রলও কিন্তু আমরা এখন ফেসবুকে দেখতে পাই। তার মানে হচ্ছে যে আমাদের হাতে এখন খুব সহজে যে কাউকে, যে কোনো নারীকে হেয় করার এক ধরনের অস্ত্র তো রয়েছে। এবং সেই সাথে আমরা আসলে ছোট মানে গত 2 দশকে বলেন, অথবা আমি জানি না টাইমিংটা, হয়তো আপনার সমাজবিজ্ঞানীরা ভালো বলতে পারবেন, আমরা অনেক কিছুতে উন্নয়ন করেছি, কিন্তু আমরা কালচারালি এত ডেমোনাইজ করেছি, এত নিচে নেমেছে, এত ডিক্রিজিং আমাদের সাংস্কৃতিক লেভেলটা, মানটা, যার কারণে আমরা মানে এইদিকে নজরই দেওয়া হয় নাই। আমরা অনেক টাকা পয়সা আলা হয়েছি, আমাদের ব্যবসা বাণিজ্য বেড়েছে, জিডিপি বেড়েছে, মানুষ বড়লোক হয়েছে, মানুষ দেশে বিদেশে ঘুরতে যেতে পারছে, কিন্তু একটা সোসাইটিকে রিচ হতে হলে, গড়ে উঠতে হলে তার কালচারাল সাইডটাকে যে গুরুত্ব দেওয়া দরকার, সেই গুরুত্বটা আসলে আমাদের এখানে দেওয়া হয়নি বলে আসলে আমরা আজকে একটা মিসোজিনিস্ট একটা সোসাইটি দেখতে পাচ্ছি, এবং তারই ফলাফল হচ্ছে এই আজকের এই যে যারা আসলে গ্রেফতার হলেন, গ্রেফতার না হতেই মাদক সম্রাজ্ঞী। আমাদের কি করছি আমরা, গণমাধ্যম থেকে কিন্তু এই ট্যাগটা লাগিয়ে দিচ্ছি। আগে আমরা বলতাম যে সোশ্যাল মিডিয়াতে তো যা ইচ্ছা তাই বলা যায়, গণমাধ্যমে একটা মানে মূলধারার গণমাধ্যমে তো এক ধরনের প্রশিক্ষণ প্রাপ্ত মানুষ কাজ করেন, বা মূলধারার গণমাধ্যমে তো কি বলে যে এক ধরনের দায়িত্বশীলতা আছে, অ্যাকাউন্টেবিলিটি আছে। আপনি কি বলবেন যে আসলে এখন কোনো অ্যাকাউন্টেবিলিটি আছে? আমরা গত কয়েকদিনে যেই লাইভগুলো দেখেছি, সেখানে প্রতিবেদকরা যা বলেছেন, তো কোনো ফাইন লাইন কি আছে? সোশ্যাল মিডিয়াতে ওই যে গালি দিয়ে যে তোর হিজাব কই বলা ছেলেটার সাথে আমাদের একজন প্রতিবেদকের কি কোনো পার্থক্য আছে বলে আপনি মনে করেন? আমি তো কোনো পার্থক্য দেখি না। এখন এটা যে আসলে শুধুমাত্র সেই প্রতিবেদকের দায়, ব্যাপারটি তাও নয়। আমি দেখেন, আমি গণমাধ্যমে চাকরি করে আসলে তাদের কতখানি সমালোচনা করা যায়। আপনি নিজে কাজ করেছেন, শারমিন শামস কাজ করেছেন, ফলে আপনারা বলতে পারবেন যে ভেতরে বসে আসলে কতখানি গালি দেওয়া যায় চাকরি করা অবস্থায়। তারপরেও আমি বলবো যে গণমাধ্যমগুলো তো কখনো কখনো আসলে এজেন্ডাই বাস্তবায়ন করে। আমরা এই সোসাইটিকে, এই ভয়েরিস্টিক সোসাইটিকে আমরা ফিড করছি, যে দৃশ্যকাম দেখতে চাই, যে নোংরা একটা সোসাইটি, মেয়েদেরকে এই চোখে দেখতে চায়, সেই সোসাইটিকে আমরা খাওয়াচ্ছি, ফিড করছি। সেটা ফিট করতে যায় আমাদের যা যা করতে হচ্ছে, আমরা ঠিক তাই করছি। এখানে সাংবাদিকতার নীতি, নৈতিকতা এবং অতি অবশ্যই প্রফেশনালিজম বলে যে একটা শব্দ আছে। আমি পেশাদার সাংবাদিক হিসেবে পরিমণির বাসার সামনে গিয়ে কি পরিমণির চরিত্র চিত্রায়ন করব, নাকি এই প্রক্রিয়াটা যেভাবে তার বাসায় ঢোকা হলো সেই বিষয়টা নিয়ে আমরা প্রশ্ন তুলবো, যে এটা কি একটা প্রাইভেট লাইফে কারোর ঢুকতে পারে কিনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা সবাই জানি যে আমরা আসলে বিপদের মধ্যে আছি। আমরা দেশে বসে থেকে আপনার সাথে একটা লাইভে কথা বলবো, কে জানে আবার কে কোন বিপদে পড়ে। এই ভীতি তো আমাদের মাথায় থাকে, কারণ কাউকে ভিলিফাই করা, কাউকে খল চরিত্রে রূপায়ণ করা খুব একটা এখন কঠিন নয়, কারণ মানুষ বিশ্বাস করে সবই। আজকে যে কেউ আমাকে, মুনমুন শারমিন শামসকে বা বিধান রিবেরোকে যা ইচ্ছা তাই বলে ফেলতে পারে, এবং এই যা ইচ্ছা তাই বলার পক্ষেও আপনি দেখবেন যে একটা দল সাপোর্ট করার জন্য দাঁড়িয়ে যায়। এই হচ্ছে অবস্থা। তো এখানে আসলে আমি মিসোজিনিস্ট এই সোসাইটি গড়ে ওঠার পেছনের কারণগুলো কি, সেটা আসলে আমাদেরকে বুঝতে হবে। শুধুমাত্র কোনো একটা জায়গা থেকে নাড়া দিয়ে, কোনো একটা জায়গা থেকে আসলে প্রশ্ন করে, বা কোনো একটা জায়গা থেকে আলগাভাবে একটা গাছের ডাল আলগা করলে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। বিধান দিবেন। জি, ধন্যবাদ। মানে এই বিষয়টা আমিও গত বেশ কিছুদিন ধরে না, মানে কয়েক বছর ধরেই দেখছি যে এক ধরনের যে মন মানসিকতা, অর্থাৎ পুরুষতান্ত্রিক যে মানসিকতা, সেই মানসিকতাই যেন ফুটে আসে এই প্রতিবেদকের কণ্ঠেও। আমরা পরিমণির বাসার সামনে যখন এই ঘটনা ঘটছিল, লাইভ হচ্ছিল গত পরশুদিন, তখন আমরা দেখতে পেলাম যে রিপোর্টাররা পরিমণির যে কয়টা বিয়ে হয়েছে, কয়টা সম্পর্ক ছিল, এই সমস্ত বিষয়ে উঠে আসছিল। এবং এই যে মাদকদ্রব্য রাখার বিষয় নিয়েও দেখলাম যে এক ধরনের যেন এটা রাখাটা খুব অন্যায় একটা ব্যাপার। যদিও আমরা জানি যে পরবর্তী সময় জানতে পেরেছি যে পরিমণির নাকি মদ কেনার লাইসেন্সও আছে। তো যাই হোক, মানে এই যে বিষয়গুলো হচ্ছে,
এবং সাংবাদিকরা সে যেভাবে সাংবাদিকতা করছেন সেখানে আমার মনে হয় যে কিছুটা এই এই যে পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে বেরিয়ে আসার চর্চাটাও খুব জরুরি। আমি এই মুহূর্তে শারমিন শামস আপনার কাছে যেতে চাই। এই যে এক ধরনের মোরাল পুলিশিং, অর্থাৎ নীতি নৈতিকতা চাপিয়ে দেওয়া রাষ্ট্রের পক্ষ থেকে, সমাজের পক্ষ থেকে, এই নীতি নৈতিকতার আসলে এই যে সীমারেখাটা কে ঠিক ঠিক করে, বা আসলে সীমারেখাটা কোথায়? মানে যখন স্বার্থের দ্বন্দ্ব হয় তখন সীমারেখা দেখি যে সংকুচিত হয়ে আসে। এই বিষয়টা যদি আপনি একটু আমাদের সাথে শেয়ার করতেন বা আপনি প্রতিক্রিয়া জানাতেন। ধন্যবাদ বিধানদা। আসলে আমি প্রথমে একটু প্রতিবাদ জানাতে চাই, আমি আসলে ওভাবে লিখতে পারি নাই। আমার যেটা মনে হয় যে এই যে গণমাধ্যমের যে আচরণ, যেটা উর্মি বলছিলেন যে মিসোজিনিস্ট সমাজ তো ছিলই, এখন পুরো গণমাধ্যমটাই। একটা সময় আমরা ভাবতাম যে সাংবাদিকতা যারা করেন তারা একটু আলাদা, তারা একটু বিবেকবান, তাদের পড়ালেখা একটু বেশি, তাদের চিন্তা চেতনার জায়গাটা একটু বেশি। কিন্তু আমরা এখন দেখছি যে গণমাধ্যমের মতো গণমাধ্যমের ভেতরে যে একটা কুরুচিকর একটা ব্যাপার চলে এসেছে, এবং তারা এতটাই স্বার্থান্ধ এবং একেবারে নির্লজ্জভাবে তারা স্বার্থান্ধ আচরণগুলো করছেন, এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। কিছুদিন আগে যখন আমরা মুনিয়া হত্যাকাণ্ডের মতো একটা ঘটনা ঘটলেন, ধরো পরিমণির বাসায় যে অভিযানটা, সেটার থেকে তো একটা হত্যাকাণ্ডের ঘটনা মানে অনেক বেশি একটা তোলপাড় করা একটা ঘটনা, চাঞ্চল্যকর একটা হত্যাকাণ্ড। সেখানে মৃত মেয়েটিকে নিয়ে যে ধরনের সংবাদ প্রকাশ করেছে কিছু গণমাধ্যম, একই সাথে সোশ্যাল মিডিয়ার কথা আজকাল বাদই দিলাম, মূলধারার গণমাধ্যমের কথাই বলি, যে তারা যেভাবে মেয়েটিকে ছোট করেছে, অপমান করেছে, এই যে মিসোজিনিস্ট আচরণ, এই যে সেক্সিস্ট আচরণ গণমাধ্যম ক্রমাগত করেই যাচ্ছে। এবং দেখেন একই সাথে কিন্তু আমি বলবো যে শুধু নারী নয়, আমাদের নারী পুরুষ সকলকেই কিন্তু গণমাধ্যম এইভাবে একটা কাঠগড়ায় দাঁড় করায়। যে কারো বাসা থেকে, যেমন ধরেন কিছুদিন আগে নাসিরকে গ্রেফতার করা হলো, সাথে সাথে ওনাকে দুজন নারী সহ গ্রেফতার করা হয়েছে, এবং আমরা সবাই ঝাঁপিয়ে পড়লাম যে উনি নারীর কেপ্ট রেখেছেন। এখন ওই নারী দুটির জন্যও জিনিসটি অপমানজনক, আবার নাসিরের জন্য কিন্তু এখন প্রমাণিত না, তো উনি তো জাস্ট ধরা পড়েছেন। এখন আমরা কিন্তু সবাই ওনাকে অপরাধী বলে বলছি। আমি বলতে যাচ্ছি যে প্রত্যেকটা ক্ষেত্রেই নারী পুরুষ, নারীর ক্ষেত্রে এটি অনেক অনেক বেশি, কয়েক হাজার গুণ বেশি। কিন্তু আমরা আসলে অনেকটা জাজমেন্টাল হয়ে যাই, মানে জাজমেন্টাল, এবং সেই কাজটা এখন গণমাধ্যমই করছে, যেটা আগে শুধু সোশ্যাল মিডিয়া করতো, এখন গণমাধ্যম সেটা একেবারে উঠে পড়ে লেগেছে। কারণ তাদের মুখরোচক সংবাদ চাই, ওই সংবাদগুলোতে ক্লিক পড়ে বেশি, ওই সংবাদগুলোতে বেশি ভিউ হয়, সো ওগুলো করছে। তো এই যে দেখেন করোনাতে প্রতিদিন 250-300 করে মানুষ মারা যাচ্ছে, আমরা ডেঙ্গু জ্বর করোনার জন্য হাসপাতালে জায়গা পাচ্ছি না, আর সাংবাদিকরা পরিমণির বাসায় কয়েকটা মদের বোতল পাওয়া গেছে, কি হেলেনা জাহাঙ্গীরের বাসায় কয়েকটি মদের বোতল পাওয়া গেছে বলে ওখানে দাঁড়িয়ে আছেন লাইভ করার জন্য। মানে এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? আমাদের সংবাদ জগতের দীনতা কোন পর্যায়ে পৌঁছে গেছে যে আমরা এখন এই বিষয়গুলোকে ইস্যু করে লাইভ করি। লাইভ হয় কিসে? লাইভ হয় আমরা সারা জীবন। আমি একটু যোগ করতে চাই আপনার সাথে, সেটা হচ্ছে যে ধরুন পরিমণি কি কোনো জঙ্গি সদস্য? মানে যেভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে কর্ডন করে এত সমাবেশ ঘটিয়ে যে আয়োজন করে তাকে গ্রেফতার করা হলো, মানে সেটাও তো সব গণমাধ্যমকে খবর দিয়ে, মানে সেটা আপনার দৃষ্টি আকৃষ্ট হতে বাধ্য। হ্যাঁ, আকৃষ্ট হতে বাধ্য, এবং আমরাও সেটাকে আরো সুন্দর গরম হটকেক করে পরিবেশন করছি। তো এই যে নারীর প্রতি আচরণটা, এটা তো সবসময়ই যে গণমাধ্যম হয়তো এটা খেয়াল করেছে যে সোশ্যাল মিডিয়াতে কোনো একজন নারীর বিরুদ্ধে কোনো একটি কথা বলে দিলেই হয়, সাথে সাথে জিনিসটা ভাইরাল হয়ে যায়, এবং সেই নারীকে যত রকম ভাবে অপমান করা সম্ভব, তার ভেতরের ব্যক্তিগত জীবন টানা, যদিও সেটার সাথে তার অপরাধটির হয়তো কোনো সংযোগই নেই। ডক্টর সাবরিনা একটি প্রতারণা করলেন, উনি কি ধরনের শাড়ি পরে ছবি তোলেন সেটা কিন্তু এই প্রতারণার সাথে সংশ্লিষ্ট নয়, কিন্তু আমরা দেখলাম যে ওনার যাবতীয় ছবি বের হয়ে গেল, ওনার কয়টি বিয়ে কি সব বের হয়ে গেল। তো গণমাধ্যম খেয়াল করেছে যে সমাজ এগুলো খায়,
সমাজে এগুলো খুব চলে, বেশ হটকেক। সো গণমাধ্যম এখন তাদের টিআরপি বলুন আর ভিউ বলুন, যাই বলুন, সেটা বাড়ানোর জন্য এখন গণমাধ্যম ওটা লুফে নিয়েছে, যে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। সো একটা খবর যখন শেয়ার হচ্ছে তখন এটা ভাইরাল হচ্ছে, তাদের লাভ হচ্ছে। তো পুরো সমাজটাই আসলে এতই আমাদের আসলে সামনের দিকে হাঁটার কথা ছিল, কিন্তু আমরা এত জঘন্যরকম ভাবে পিছনের দিকে হাঁটছি যে সেটার বিরুদ্ধে আমি মনে করি আমাদের আসলে খুব জোরালো প্রতিবাদ করা উচিত। আমি এখানে আমার প্রতিবাদটুকু রেখে গেলাম। এই যে গণমাধ্যমকে আমরা বিবেক বলি না, যে যেটা আর কেউ বলতে পারেন না, সাংবাদিকরা সেটা বলবেন। এই যে মানুষের যদি একটা মিসোজিনিস্ট কালচার গড়ে ওঠে, বা নারীর প্রতি বৈষম্যমূলক একটা আচরণ যদি তারা করেন, বা নারীকে যদি ছোট করে দেখেন, তাহলে সেইটার বিরুদ্ধে গণমাধ্যমেরই রুখে দাঁড়ানোর কথা। মানুষকে কালচারালি ডেভেলপ করার দায়িত্ব গণমাধ্যমেরও ছিল, কিন্তু সেটি না করে আমাদের গণমাধ্যম হয়ে গেছে ঠিক তার উল্টো। শুধু নিউজ না, এখানে নাটক, চলচ্চিত্র, ড্রামা, অন্যান্য সব ক্ষেত্রেই দেখবেন যে নানাভাবে নারীকে ছোট করা হয়। একজন নায়িকা, তিনি কি পোশাক পরবেন, শুধু নায়িকা না, মানে আমাদের পোশাক নিয়েও কথা হয়, প্রত্যেকটা নারীর পোশাক নিয়ে কথা হয়। তো এখন নারী, একজন ইন্ডিপেন্ডেন্ট নারী, তিনি কি পোশাক পরবেন সেটি তার বিষয়, এবং তার মাদক রাখা বা না রাখার সাথে তার পোশাকের কোনো সম্পর্ক নেই, তিনি কয়টা বিয়ে করছেন সেটা কোনো সম্পর্ক নেই। তাহলে আমার কথা হচ্ছে, নাসির যখন ধরা পড়লেন, আনভীর যখন ধরা পড়লেন, তখন আনভীরের কয়টি বিয়ে, বা তিনি কি পোশাক পরেন, তিনি হাফ প্যান্ট পরে টেনিস খেলতে যান কিনা, এগুলো কেন সংবাদে আসে না? আমরা কেন শুধু পরিমণি কি পড়ছে, পিয়াসা কি পড়ছে, এইসব আমরা দেখি। আমাদের কেন এই যে রক্ষিতা শব্দটি, যে একটি চরম আপত্তিকর শব্দ, এবং অদ্ভুতভাবে এরকম একটি শব্দ সংবাদ মাধ্যমেও আজকাল ব্যবহৃত হচ্ছে, মানে যে শব্দটির শব্দটি একটি ইটসেলফ একটা চরম আপত্তিকর শব্দ, যে শব্দ থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করছি, সেখানে গণমাধ্যম এটাকে নতুন করে ইন্ট্রোডিউস করছে। মানে আমাদের সমাজে আমরা আসলে কার দিকে এই প্রত্যাশাগুলো রাখবো আমি জানি না, তবে আমি আমার প্রতিবাদটুকু এখানে জানিয়ে গেলাম। না, আপনি ঠিকই বলছিলেন যে গণমাধ্যম কিন্তু শুধুমাত্র গড্ডলিকা প্রবাহে গা ভাসায় না, মানে সমাজে যা প্রচলিত এবং যা মানুষ পছন্দ করে সেটা দেওয়ার নামে কিন্তু গণমাধ্যমের দায়িত্ব নয়। গণমাধ্যমের একটা বড় দায়িত্বের মধ্যে একটি হলো লিটারেট করা, অর্থাৎ শিক্ষিত করে তোলা মানুষের মধ্যে যে বোধগুলো জাগ্রত হওয়া দরকার। যদি নারী বিদ্বেষ থাকে মানুষের মধ্যে, তাহলে সেটা যেন দূর হয়, সেজন্য গণমাধ্যম কাজ করবে। এই নাসিরের ঘটনা বলছিলেন, যে বোট ক্লাবের যে ঘটনাটা, সেই ঘটনার পর আমরা জানি যে পরিমণি ধর্ষণ চেষ্টা এবং হত্যা চেষ্টার মামলা করেছিলেন। সেই সময় একটি টেলিভিশন মিডিয়াতে একটি তারা প্রতিবেদন তৈরি করেছিলেন, সেটা দেখে আমি বিশেষ করে চমকে উঠেছিলাম। সেই প্রতিবেদন ধর্ষণ চেষ্টা এবং হত্যা চেষ্টার উপর তৈরি করা প্রতিবেদন। সেটি শুরু হচ্ছে পরিমণির একটি চলচ্চিত্রের নাচের দৃশ্য দিয়ে। মানে এই যে স্ট্যান্ডার্ড অফ জার্নালিজম, সাংবাদিকতার যে মাপকাঠি, সেই মাপকাঠি যেন কোথায় উড়ে গেছে, এবং এখানে মানুষ যা খায় সেটাই যেন খেতে দেয়া হয়। কিন্তু গণমাধ্যমটা সেরকমটা নয়। একজন নারী হিসেবে আপনার ইশরাত জাহান উর্মি, আপনিও জানেন যে যেই ধরনের হ্যারাসমেন্ট বা প্রতিকূলতার ভেতর দিয়ে নিজের প্রতিষ্ঠানের ভেতরে থাকতে হয়, ঠিক সামাজিকভাবেও কিন্তু একই রকম প্রতিকূলতার ভিতর দিয়েও নারীকে সামনে এগোতে হয়, বা এই তিক্ততা নিয়েই আসলে তাকে জীবন কাটাতে হয়। তো আপনার কাছে আমি জানতে চাইবো যে, যেহেতু আপনি একটি সংবাদ মাধ্যমে কাজ করছেন, এই অভিজ্ঞতাটা জানতে চাইবো যে এইখানে আসলে নারীদের উপস্থাপন করার ক্ষেত্রে আপনি আরো অন্যান্য মাধ্যমে কাজ করেছেন, সেইখানকার অভিজ্ঞতা, এবং আসলে সেখান থেকে গণমাধ্যম কি করে বেরিয়ে আসতে পারে, যদি কোনো পরামর্শ থাকে। দেখেন বিধান রিবুরো, আমি যেটা মনে করি যে আমার হাউস অথবা বাংলাদেশের টেলিভিশন মিডিয়াগুলো একটিও কিন্তু আকাশ থেকে পড়ে নাই, মানে সবগুলো কিন্তু পার্ট অফ সোসাইটি। আপনার পুরো সমাজ যখন পচে যাবে, পুরো সমাজ যখন মিসোজিনিস্ট হবে, নারী বিদ্বেষী হবে,
সেই সময় আমি আশা করব যে একটা সময় টেলিভিশন বা একটা এনটিভি বা একটা এটিএন নিউজ বা একটা ডিবিসি নিউজ খুব নারী বান্ধব হয়ে যাবে অথবা খুব নারীর পক্ষে হয়ে যাবে, এরকম আশা করার আসলে কোনোই কিন্তু সুযোগ নেই বা কারণ নেই। মানে এই কথাটা আমাদের কিন্তু খুব পরিষ্কার করে বুঝতে হবে, এবং একই সাথে আপনি খুব ভালো জানেন যে আমাদের মিডিয়াগুলো হচ্ছে সবই এক ধরনের পার্ট অফ পুঁজির খেলা। এই যে আমি বলছিলাম যে আমরা সোসাইটি যা খেতে চায় যা সেটাই আমরা ফিড করাচ্ছি কিন্তু, হ্যাঁ, এটি আপনিও বললেন এবং শারমিন শামসও বললেন যে আমরা আসলে আমাদের যে দায়িত্ব ছিল যে আমরা কিছু নতুন কিছু শেখাবো, বা আমরা যদি দেখি যে কিছু একটা অন্যায় চলছে, ভুলভাল চলছে, সেটিকে আমরা ঠিক করে দেওয়ার চেষ্টা করব আমাদের মতো করে, সেটা না করে আমরা ফিট করছি। এটার একটা কারণ তো আসলে পুঁজি। আমি তো জানি যে আমার ক্লিক এবং এভরিথিং ইজ ক্লিকেবল নাও ইট ইজ। আমরা কোনটা ক্লিক করলে আপনার পয়সা আসবে সেটা তো মালিক দেখবেই। মালিক কিন্তু মালিক তো ফেমিনিস্ট না, মালিক নারীর ভালো করার জন্য টাকা নিয়ে বসে নাই, হ্যাঁ। সো সে তো তার লাভ দেখবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমার কথা হলো যে মানে ভালো করার জন্য ফেমিনিস্ট হওয়া দরকার, মানে মানুষ হলেই তো হয়। মানে আমার কথা হলো যে এই যে পুঁজির কথা বলছেন বা যাই হোক না কেন, যে পুঁজিপতি সে যদি মানুষ হয় এবং তার যদি শিল্পবোধ এবং মানসম্পন্ন মানুষ হন, তাহলে কিন্তু এই মানে গণতন্ত্র মানেই কিন্তু সেখানে নারী পুরুষ সমান সেটা, তাই না? মানে সমান হওয়ার কথা। কিন্তু আমি আপনাকে জি, কিন্তু বিধান রিপোর্টও আপনাকে একটু বুঝতে হবে, যেটি আমি আগে বলেছিলাম যে আমাদের সাংস্কৃতিক মান অনেক আগেই নষ্ট হয়ে গেছে বা অনেক আগে নেমে গেছে আমাদের। আপনি যদি বলেন যে আমরা আসলে সবকিছুতেই তো ডিক্রিজ করেছি, আমাদের আগের অভিনেতা বা অভিনেত্রীর থেকে এখনকার অভিনেতা অভিনেত্রীদের মান কোনো ক্ষেত্রে খারাপ। আমি আবার জেনারেলাইজ করতে চাই না, কারণ আমাদের সব সময় এখন পলিটিক্যালি কারেক্ট থাকতে হয়। তো একইভাবে আমাদের শিল্পপতিদের মানও তো নেমেছে। একটা সময় আপনার আজকে আমাদের গার্মেন্টস শিল্প কিভাবে এই জায়গায় এসেছে আপনি নিশ্চয়ই জানেন। একজন লোক সে জাহাজে করে তার কিছু কলিগ নিয়ে সে ট্রেনিং নিয়ে এসেছিল বিদেশ থেকে, এসে আজকে গার্মেন্টস এর এই অবস্থা। মানে এরকম একটা ভালো জায়গায় গার্মেন্টস শিল্পকে নিয়ে গেছে। আমি কি আসলে দেশপ্রেমিক শিল্পপতিও পেয়েছি? আমি কি আসলে আমাদের দেশটাকে আসলে ঠিক মতো পুঁজির বিকাশও কি ঠিক মতো হয়েছে? পুঁজির বিকাশ হলেও কিন্তু অবস্থা এত খারাপ হওয়ার কথা না। আমরা জানি যে পুঁজিবাদী দেশগুলো কি করে। পুঁজিবাদী দেশগুলো আগে তার স্টাফদের, আগে তার মানুষদেরকে সে মোটামুটি একটা জীবন মান দিয়ে ভুলিয়ে তারপরে সে তার লাভটা নেয়। এখন আমাদের তো সেই অবস্থাও নাই। আমাদের তো যেভাবে ইচ্ছা সেভাবে কাজে লাগানো যায়, একদম অল সেক্টরে, মানে যে কোনো সেক্টরে। এটা শুধুমাত্র গণমাধ্যম অথবা অন্য কোনো কর্পোরেট হাউস তা না, সব জায়গাতেই একই অবস্থা। আমাদের ভালো মানুষ যে আপনি বলছেন, আমাদের তো ভালো মানুষ পুঁজিপতি হতে হবে, তার ফেমিনিস্ট হওয়ার দরকার নাই, ইউ আর রাইট। কিন্তু তাকে তো আগে ভালো মানুষটা হতে হবে। সেই ভালো মানুষ বা ভালো পুঁজিপতিও তো আমরা পাইনি, যার কারণে আজকে এই পরিস্থিতি। এখন আপনার প্রশ্ন হচ্ছে আমার কাছে, আমি টু দা পয়েন্টে আসি যে এর থেকে আসলে বের হওয়ার রাস্তা কি। আমি আসলে একটা গণমাধ্যমে কাজ করি এবং যেটা বুঝতে পারি, এবং আপনি জানেন যে আমি অনেক বছর ধরে মানে এই ডিবিসি নিউজের প্রথম থেকে একটা ফেমিনিস্ট শো একটা করি, এবং এই শো করার জায়গা থেকে আমি জানি যে অনেক ধরনের ডিলেমা তৈরি হয়, অনেক ধরনের বিষয় এখানে কাজ করে। একই সাথে আপনাকে এমন অনেক কিছু মোকাবেলা করতে হয় যেটা না করলে, যেই কৌশলটুকু না করলে আপনি টিকতেই পারবেন না। এখন আপনি কৌশল করে টিকবেন কি টিকবেন না সেটা নিশ্চয়ই আপনার সিদ্ধান্ত। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে মানে আপনার প্রশ্নের উত্তরে যদি আমি বলি, সেটা হচ্ছে যে আপনাকে মানে কথা বলা বন্ধ করা যাবে না। আমি যেই হাউসটাতে আছি, জানেন যে আমি যেটা বলছিলাম যে আমাদের সাংবাদিকরা সবাই পার্ট অফ সোসাইটি। পুরো সোসাইটি যখন নষ্ট হয়ে গেছে তখন আপনি আশা করতে পারবো, আমি আসলে আশা করি না যে আমাদের সাংবাদিকরা খুব এগিয়ে থাকা মানুষ হবে, তার কারণ আমি আগেই বলেছি যে আমরা কালচারালি ঠিক নাই। কালচারালি আমরা ছোটবেলায়, আপনার মনে আছে কিনা, আমাদের ছোটবেলায় পাড়ায় পাড়ায় গানের অনুষ্ঠান হতো, খেলাঘর করেছি আমরা, উদীচি করেছি আমরা এর মধ্য দিয়ে বড় হয়েছি। আজকে আপনি বলতে পারবেন যে পাড়ায় পাড়ায় এরকম কোনো ব্যাপার আছে বা এরকম কোনো বিষয় আছে? আপনাকে একটা নাটক দেখতে হলে, আপনার যদি উত্তরায় বাসা হয়, আপনাকে নাটক দেখতে যেতে হবে। হ্যাঁ, আপনাকে
আপনাকে একটা নাটক দেখতে হলে আপনাকে আসতে হবে বেলি রোড। হ্যাঁ, এখন একটা সম্ভব সারাদিন চাকরি করে উত্তরা থেকে বেলি রোড নাটক দেখতে আসা? আমাদের কালচারাল দিকটাকে, কালচারাল সেক্টরটাকে, আমাদের পুরো জীবনযাপনটাকে ধীরে ধীরে নানান ভাবে তো নষ্ট করে দেওয়া হয়েছে। শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আপনি যখন বাড়ি পৌঁছান, বাড়ি ফিরে যানজট পার করে বাড়ি ফিরে পাবলিক বাসে করে আপনার তো ভালো কোনো কিছু চিন্তা করার ক্ষমতাই থাকে না। আসলে সবকিছু কিন্তু একটার সঙ্গে আরেকটা রিলেটেড, আমি আলাদা করে কোনো একটা কিছু দেখলে হবে না। এখন এর থেকে বের হওয়ার রাস্তা হচ্ছে, এর থেকে বের হওয়ার রাস্তা হচ্ছে বিধানদা, আমি মনে করি যে অবিরত কথা বলা চালিয়ে যাওয়া এবং প্রতিবাদটা জারি রাখা। কি আসলে আমি এটা ছাড়া তো কোনো পথ নেই, মানে যদি আমরা না আমি যদি আরেকটু আমি যদি একটু বলে শেষ করি, সেটা হচ্ছে যে দেখেন আপনার চারপাশে অনেক নারী বিদ্বেষী মানুষ থাকবে, এবং আমি জানি যে গত কয়েকটা দিন আমি যে হাউসটাতে কাজ করি, আমার চারপাশে যারা থাকেন, হাউসের বাইরেও আমি যখন অ্যাসাইনমেন্টে যাই, সেখানে যারা বাইরে থাকেন, আমি কাউকে ক্রিমিনালাইজ করছি না বা কাউকে দোষ দিচ্ছি না, কারণ আমি বলছি যে এটা সবাই আসলে সমাজের বাই প্রোডাক্ট। হ্যাঁ, আমি জানি যে আসলে আমাকে কি শুনতে হয় বা কি শুনে, মানে এই জিনিসগুলো শুনে উইদাউট কাউন্সিলিং আমি যে আবার আপনার সাথে বসে কথা বলতে পারছি, আমি মনে করি যে আমার ভিতরে একটা স্ট্রেংথ আছে বলে আমি পারছি। আমি কিন্তু ইন্ডিভিজুয়াল মানুষ না, আমি একা না যে আমি একা একটা ঘরের মধ্যে আছি, একা একটা বাসায় আছি, ঠিক আছে, যা দেখছি শুধু ফেসবুকে দেখছি। আমি একেবারে বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম বিধানদা, যে আমার চারপাশে যা কিছু ঘটছে, যাদের মধ্যে আমি প্রত্যেকদিন অফিস করছি, অ্যাসাইনমেন্ট করছি, কাজে যাচ্ছি, আমি একজন মানে কি বলবো যে আমি তো এই মুহূর্তে একেবারে সাংবাদিকতা করছি, তো এখন তো মাঠে যাচ্ছি, সেখান থেকে আমি বলতে পারি যে অসম্ভব ভয়ঙ্কর খারাপ একটা সোসাইটিতে আমরা আসলে এখন আছি। এবং এটা শুধুমাত্র সাংবাদিক না, প্রত্যেকটা ক্ষেত্রে, সরকারি অফিসার থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে এত বাজে জায়গায় আমরা পৌঁছে গেছি যে আমরা বোধহয় এখনো বুঝতে পারছি না যে আমরা বিপদের কোন সময় আছি। একমাত্র উপায় হচ্ছে যে কোনো মূল্যে কথা বলা চালিয়ে যেতে হবে, যে কোনো মূল্যে প্রতিবাদটা জারি রাখতে হবে। এছাড়া আমার কাছে আর কোনো উপায় আমি দেখতে পাই না। তারপরে হয়তো প্রফেশনালিজম আসবে, আস্তে আস্তে হয়তো তারপরে আমি বলতে পারবো যে আমি কেন পরিমণির বাড়িতে গিয়ে এভাবে পরিমণি শিডিউল ফাঁসিয়েছে বা পরিমণি কয়জনের সাথে শুয়েছে, পরিমণি কি পোশাক পরেছে সেগুলো নিয়ে কথা বলবো, নাকি পরিমণির বাসায় এইভাবে ঢোকা যায় কিনা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এইটা হচ্ছে তখন আমি আমার বসদেরকে প্রশ্ন করতে পারবো যে আমি যে প্রতিবেদনটা পাঠালাম, তিনি যে কথাগুলো বললেন, আমি কোনটা বলবো, আপনি আগে আমাকে বলেন। তখন সেই নৈতিক জায়গাটা তখন তৈরি হবে। এই মুহূর্তে আমার মনে হয় না যে আমরা কোনো রকম কোনো নৈতিক জায়গায় আছি। কেন নেই তার ব্যাখ্যা আমি দিয়েছি। বিধানদা, ধন্যবাদ। আপনি খুব চমৎকার একটা কথা বলেছেন যে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা বলি, তারপর আমাদের যে সাংস্কৃতিক বিনোদন কেন্দ্রগুলো, সেগুলোর যে বিকেন্দ্রীকরণ দরকার, অর্থাৎ শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক না, বা ঢাকার ভেতরেও তো আমাদের সাংস্কৃতিক পরিসর খুব কম। মানুষ কোথায় যাবে, তাদের বিনোদন কোথায় হবে, কোথায় তারা চলচ্চিত্র দেখবে, একটু নাটক দেখবে, কোথায় পাঠাগার একটু বই পড়বে, সেই মনকে বিকশিত করার জায়গা সংকুচিত হতে হতে আজকে আমাদের এই অবস্থা। এবং আমরা এও জানি যে ধরুন আমাদের হাতে যেই ধরনের প্রযুক্তি তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ যদি স্মার্টফোনের কথা বলি, আজকে গ্রাম থেকে গ্রামান্তরে মানুষের হাতে হাতে স্মার্টফোন। কিন্তু স্মার্টফোন থাকলে কি হবে? পড়াশোনার ক্ষেত্রে বা তাদের জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, সচেতনতার ক্ষেত্রে কি তারা স্মার্ট হতে পেরেছে? অর্থাৎ যেটা করলে আসলে মানবিক উন্নয়নের ব্যাপারটি ঘটে, সেটা কি হতে পেরেছে? হয়নি। কাজে এই যে একটা অসামঞ্জস্য তৈরি হয়েছে, অর্থাৎ প্রযুক্তিগত দিক থেকে আমরা অনেক উন্নয়ন করে ফেলছি, আবার মানসিক গড়নের দিক থেকে আমরা গরিব রয়ে যাচ্ছি। শারমিন শামস, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে এই ক্ষেত্রে এই মুহূর্তে যারা নারীরা রয়েছেন, যারা শিক্ষিত নারী রয়েছেন, তাদের কি আসলে করণীয়? না, শুধু তো নারী করলে হবে না, সবাইকে করতে হবে। অবশ্যই পুরুষ নারী সব লিঙ্গের মানুষকে এখানে, মানে লিঙ্গের চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। এখন লিঙ্গ নিয়ে চিন্তা করারটা বাদ দিচ্ছে বাইরের সভ্য পৃথিবী, আর আমরা এখনো ও মেয়ে, ও পুরুষ, ও অমুক লিঙ্গ, এগুলো নিয়ে চিন্তা করছি। আমাদের আসলে এই রিয়েলাইজেশনের জায়গাটা আসলে ক্লিয়ার করতে হবে। ধরেন আমি পাঠাগার করলাম, আমি নাটক করলাম, কিন্তু আমি যখন শিক্ষা ক্ষেত্রে শিক্ষা পাঠ্যপুস্তকেই আমি গলত রেখে দিচ্ছি, পাঠ্যপুস্তককেও লিঙ্গে ভাগ করে ফেলছি, যে মেয়েদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান, ছেলেদের জন্য কৃষি বিজ্ঞান।
মানে এইভাবে আমি ভাগ করছি, বা একটা মেয়েকে এরকম পোশাক পরতে হবে পাঠ্যপুস্তক যখন বলছে, বা আমি এমন কিছু পাঠ করাচ্ছি শিক্ষার্থীদের, সেই জায়গাটাতেই যদি আমি গলদ রেখে এগোই তাহলে হবে না। সেজন্য সবার আগে রিয়েলাইজেশন যে যারা শিক্ষাক্রম প্রণেতা বা যারা এইসব নিয়ে চিন্তা করছেন, বাস্তবায়ন করছেন, তাদের ভেতরে এই চিন্তার জায়গাটা আসতে হবে। আপনি যেটা বলছিলেন যে সবাই তো ফেমিনিস্ট হবে না, আসলে সবাই মানে এই যে ফেমিনিজম করে চিন্তা করাটা, ফেমিনিজমটা কি? ফেমিনিজম মানেই তো হচ্ছে লিঙ্গ বৈষম্যহীনতা। আমরা এই যে কথাগুলো এখন বলছি প্রত্যেকটাই কিন্তু ফেমিনিজমের কথা। আপনি যেটা বলছেন উর্মি, আমি যা বলছি, সবাই আমরা নারীবাদের কথাই বলছি। তো এই যে রিয়েলাইজেশনের জায়গাটা যে আমি এই বৈষম্যহীন একটি পৃথিবী গড়তে হলে আমাকে আগে সেইভাবে ফোকাসড হয়ে এগোতে হবে। আপনি যেটা সাংস্কৃতিক মান উন্নয়নের ক্ষেত্রে আমাদের তো কোনো জাতীয় পর্যায়ে কোনো প্ল্যানই নাই। আমাদের বাচ্চারা বাসায় বসে স্মার্টফোন টেপে, কম্পিউটারে থাকে, না তো মোবাইলে গেম খেলে। তো তাদের মানসিক বিকাশটা কোথায়? তাদের সেই যে সাংস্কৃতিক উন্নয়ন, সে যে চিন্তার জায়গাটায় তারা বিকাশ ঘটবে, সেই জায়গাটা থেকে রাষ্ট্রীয় পর্যায়ে থেকে কি আছে? কিছুই কিন্তু নেই। এখন বাবা মার মধ্যেও এই সেই পুঁজিবাদী চিন্তা ভাবনাগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যে বাবা মাও ছোটবেলা থেকে বলতে থাকে পড়ো পড়ো, বড় চাকরি করতে হবে, অনেক টাকা কামাতে হবে। তো অনেক টাকা কামাতে হলে বেশি করে করে পাঠ্যপুস্তকটাই পড়তে হবে। আমার যে একটু এনলাইটেন চিন্তার জায়গাটা, ওই চিন্তার জায়গাটা তাকে কে ধরিয়ে দেবে? শিশুকে বা কিশোরীকে কি চিন্তাটা ধরিয়ে দেবে? দেবে না তো। ওই কিশোরটা শিখছে যে নারী আমার চেয়ে ছোট, আমি হচ্ছে পুরুষ, আমি বড়। সেই কিশোরী যখন বড় কোনো পুলিশ অফিসার, বড় কোনো গভর্নমেন্ট অফিসার, কি শিক্ষক, কি সাংবাদিক হচ্ছে, তো সে তো সেই চিন্তার জিনিসটাই তার কর্মক্ষেত্রে, তার চিন্তার ক্ষেত্রে, তার পরিবারে, তার সমাজে, রাষ্ট্রে, তার যে কাজের ক্ষেত্রে সে সেভাবেই সেটাকে ইমপ্লিমেন্ট করবে। তো সেই জায়গাগুলোকে যদি আমি না ঠিক করতে পারি, তাহলে এখানে আসলে আমাদের রাষ্ট্রযন্ত্র এবং যারা সব নীতি প্রণয়ন করছেন তাদেরকে সবার আগে সেই জায়গাটায় নিজে ক্লিয়ার হতে হবে যে আমরা একটি বৈষম্যহীন এবং নারী এবং পুরুষ সহ সকল লিঙ্গের প্রতি সহানুভূতিশীল এবং একটি আধুনিক প্রগতিশীল সমাজ গঠন করতে চাই, এবং সেইভাবে আমাদেরকে এগোতে হবে। তো সবার আগে এই জায়গাটা আমাদের আসলে ক্লিয়ার করা দরকার। এবং এই যে রাষ্ট্রীয় যে ইনফ্রাস্ট্রাকচারাল সমস্যাগুলো, এগুলো তো আসলে বহুদিনের সমস্যা। আমরা এগুলোকে এক সময় হয়তো অত গায়ে করতাম না, ভাবতাম যে আচ্ছা কি হয় নাটক দেখে, নাই বা দেখতে পেলাম, কিন্তু আসলে যে এটা ভেতরে ভেতরে ঘুণ পোকার মতো উঠছে এবং সেটা আমাদেরকে একটা বড় ধরনের বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে, সেটা তো আমরা বুঝছি। আমরা এরকম একটা সমাজ হয়েছে যে আমরা পরিমণির সিনেমা দেখে পরিমণিকেই নোংরা গালি দিচ্ছি। হ্যাঁ, আমরা সংস্কৃতি, আমরা কাউকে সম্মান করতে শিখিনি। একজন পরিমণি কেন, যে কোনো মেয়ে যদি যে কোনো পেশা বেছে নিতে পারে, আমি এটা ভাবছিলাম যে একটা মেয়ে যখনই সমাজ সবসময় ঠিক করে দেবে মেয়েটা কি পেশা নেবে, মেয়েটা কি, যেহেতু মেয়েরা এখন পেশা নিচ্ছেই। একটা সময় ছিল যে না, মেয়েরা পড়তেও পারবে না, তারপর কি হলো, আচ্ছা পড়বে, তারপর বাসায় থাকবে, পড়ে বাসায় থাকবে, ওই রান্না বান্নাই করবে। তারপর ঠিক হলো আচ্ছা পেশা যখন নেবে তখন আমরা ঠিক করে দেবো কি পেশা নেবে, শিক্ষক হবে, নয়তো বড় জোর একজন ডাক্তার হবে, ডাক্তার হলেও আবার গাইনির ডাক্তার হবে, মানে স্ত্রী রোগ বিশেষজ্ঞ হবে, এর চেয়ে বেশি কিছু হতে পারবে না। তারপর যখন সাংবাদিকতা আসলো, আচ্ছা সাংবাদিকতা করবে তো নারী ও শিশু বিট করবে, এর বেশি কিছু করতে পারবে না। তো এই যে সমাজ ঠিক করে দেয়, তখন মেয়েরা কি করে, মেয়েরা যখন ওগুলো ভাঙতে শুরু করে যে না আমি আমার মতো করে আমি প্লেন চালাবো, আমি রাজনৈতিক বিট করব, আমি গভর্নমেন্ট অফিসার হবো, পুলিশ অফিসার হবো, আর্মি হব, তখন শুরু হলো মেয়েটির নানা রকম গলদ খুঁজে বের করা। একটা মেয়ে কেন, ও তো এখন একটা মেয়ে যদি ঠিক করে সে মডেল হবে, এমনকি সে যদি ঠিক করে যে সে যৌনকর্মী হবে, সেটাও তার ডিসিশন। যদিও যৌন পেশাটাকে আমি সমর্থন করছি না, এটা অন্য একটা ইস্যু, সেটা আমি আমার ব্যাখ্যা আলাদা, সেটা আমি এখানে আনবো না। কিন্তু আমি বলছি যদি কোনো মেয়ে মনে করে সে মডেল হবে, সে এইভাবে জীবনযাপন করবে, সেইভাবে করবে, সেটা সম্পূর্ণ তার অধিকার, এবং সেটা দেশের আইন কানুন ঠিক রেখেই সে যদি জীবনযাপন করে। পৃথিবীর কোনো আইনে তো এখন পর্যন্ত পরকীয়াকে কোনো অপরাধ হিসাবে আইনের খাতায় আনেনি। তাহলে কোনো নায়িকা যখনই ধরে তার
ওই জায়গাটা ধরে কেন টান মারা হয়? ওটা কি? ওটা তো সোশ্যাল মানে মোরাল জাস্টিস করছে তারা, মোরাল পুলিশিং করছে। তো এই জায়গাগুলো আসলে আমাদের চিন্তার জায়গাটুকুকে নাড়া দেওয়ার সময় এসছে। এবং যেটা আপনারা বলছিলেন আপনি যে প্রচুর কথা বলতে হবে, আমাদেরকে আমাদের প্রতিবাদ জারি রাখতে হবে এবং আমাদেরকে থেমে গেলে হবে না, এবং শুধু কথা বলেও অবশ্য কিছু হবে না। আমাদের আসলে মূল জায়গাটা রাষ্ট্রযন্ত্রকে চিন্তা করতে হবে। রাষ্ট্রযন্ত্র যদি মুখে মেয়েদের কথা বলে কিন্তু চিন্তায় পুরুষতান্ত্রিক থাকে, তাহলে আলটিমেটলি আসলে কিছুই। এটা আপনি ঠিকই বলেছেন। যদিও আইন মানে বিবাহ বহির্ভূত যে সম্পর্ক, এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন রকমের আইনের কাঠামো রয়েছে, বাংলাদেশেও রয়েছে। তবে আপনি ঠিকই বলেছেন যে নারী হোক, পুরুষ হোক বা তৃতীয় লিঙ্গ হোক বা যেই ধরনের মানুষই হোক না কেন, বড়লোক হোক কিংবা গরিব মানুষ হোক, যদি তার ভেতর এই পুরুষতান্ত্রিক পুঁজিবাদী মানসিকতা থাকে, অর্থাৎ ভোগের মানসিকতা থাকে, মানে সে যদি মুনাফা ভিত্তিক চিন্তা করে সব সময়, তাহলে কিন্তু এই যে মুক্তির কথা বলছি, অর্থাৎ এক ধরনের নারী মুক্তির কথা যদি বলি, অর্থাৎ অথবা যদি বৈষম্যহীন সমাজের কথা বলি, নানা দিক থেকে বৈষম্যহীন, আর্থিকভাবে, লৈঙ্গিকভাবে, তাহলে কিন্তু এই জিনিসগুলো থাকার কথা নয়, যদি আমরা সেই চর্চাটা, গণতান্ত্রিক চর্চাটা সঠিকভাবে করতে পারি এবং ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে যদি আমরা সবাইকে মানুষ এবং শ্রদ্ধার চোখে দেখি। এটা খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। ইশরাত জাহান উর্মি এবং শারমিন শামস, আপনাদের অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমাদের এই অনুষ্ঠান যারা দর্শক আজকে দেখেছেন, তাদের নিশ্চয়ই ভালো লাগবে। এই সাম্প্রতিক অনুষ্ঠানে আমরা আবার অন্য কোনো বিষয় নিয়ে আমরা হাজির হব। সকলে ভালো থাকুন। এই করোনার সময় নিশ্চয়ই আপনারা নিরাপদে থাকবেন। সকলকে শুভরাত্রি।